দর্শক আপনারা দেখছেন ৭১ মঞ্চ। আজও আমরা গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে কথা বলছি। আমরা শুরুতেই অনিয়ম নিয়ে কথা বলেছি, সংস্কার নিয়ে কথা বলেছি, এমনকি আয়কর বা মালিকানা, সাম্রাজ্যের কার, এসব নিয়েও বলছি। তবে যেই মৌলিক বিতর্ক ক্ষুদ্র ঋণ নিয়ে, সে সম্পর্কিত দুটি প্রতিবেদন আমরা আজ দেখে নিই। একটি হচ্ছে টু ক্যাচ এ ডলার, যেখানে দেখানো হয়েছে গ্রামীণ ব্যাংকের সত্যিকার কন্ট্রিবিউশন কি। আরেকটি হচ্ছে দ্য মাইক্রো ডেব্ট, সেটি আমরা পরে দেখছি। প্রথমে টু ক্যাচ এ ডলার। Jyoti Maan Khan was one of the early borrowers. In December of 1979, she first learned of this new organization that would give loans even to a poor woman such as her. Today, she looks back on a different life, where every day was a struggle just to keep a roof over their heads. ভয় তো লাগবো। প্রথম আনলাম, ব্যাংকে কইলো, গ্রামীণ ব্যাংকে কয়েক গ্রামীণ ব্যাংকের টাকা আনলে যে মইরা গেলে ওই দিয়ে পারাইবো কব্বর উপরে বলছে। এই ৬০০ টাকা না তো একটু ভয় পেলাম। তারপরে তো সাহস হইলো। এই কাপড় পাই নাকি এক আসলা শুকাইছি, শুকিয়ে নিয়ে এটা পিনটা, তারপরে আর এক আসলা শুকাইছি। অহন আল্লাহ দোয়ায় আপনাকে তো এখন ১০-১২টা করে ঘরে থাকে। যেটা নিচ্ছি আমাদের মানে সুদের হার বেশি যাচ্ছে, আবার ফির সঞ্চয় নিচ্ছে, সঞ্চয় না নিলে কিস্তি নিচ্ছে না, আবার ফির টাকা যখন আনতে যাচ্ছি তখন আবার বীমা নিচ্ছে, অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে। তখন এই জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি বেশি। আমরা হাজারের সাথে সাক্ষাৎ করি। তিনি গ্রামীণ ব্যাংক থেকে নেওয়া ঋণের উপর ৩০% সুদের চাপে ভুগছেন। লোন দিছে, লোন নিয়ে কিস্তি চালাইছি, চালাতে কিস্তি দেয়া পারি না। সখন হয়তো আসে হইঝড় করে, টিন নামে নিয়ে যায়, টিন নাম্বার চাই, অনেক কিছু ভয় দেখায়, তোমাকে ধরে নিয়ে যাবো, ওইটা করবো, মেলা কিছু কয়। সখন আমি ভয়েতে যাই, জিনিস সমস্ত বেঁচে খেছে দিই। এমন আফসান চৌধুরী, আপনাকে দিয়ে যদি শুরু করি, আমরা পরপর দুটি ভিন্ন প্রামাণ্য চিত্র দেখলাম। একই রকম তো মনে হলো। প্রথমটিতে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে উনি ধনী হয়েছেন বা বড়লোক হয়েছেন, ভালো জীবনযাপন পেয়েছেন। দ্বিতীয়টিতে তার ঘরের টিনের চাল ফুটো অংশবিশেষ দেখানো হয়েছে, খুব অল্প ক্লিপ। ক্ষুদ্র ঋণ বিতর্ক, ক্ষুদ্র ঋণ বিতর্ক নিয়ে আমি যখনই দেখি দুইটা দল আছে খুব এটার বিরুদ্ধে। একটা হচ্ছে মার্ক্সবাদীরা, একটা মৌলবী সাহেবরা। এর কারণ হচ্ছে যে ধর্মীয় অবস্থান থেকে যদি দেখা যায় বিষয়টা, এটা একটা আইডিওলজিক্যাল বিষয়, তাহলে সমস্যা থাকে না। ইউনূস সাহেব যেটা করেছেন যে মাইক্রো ক্রেডিট দিয়ে দাও, লোকের দারিদ্র্য বিমোচিত হবে, এটা ঠিক না। আমার মনে হয় না এখন এই কথাটা উনিও নিজেও বলবেন, কিন্তু ওই উনার অ্যাডভোকেসি স্টেজে এই কথাগুলো বলেছেন। পশ্চিম যারা দেখছে উন্নয়ন যাচ্ছে না, তাদের কাছে ইট ওয়াজ প্রবলি সোল্ড অ্যাজ দ্যাট। কিন্তু মাইক্রো ক্রেডিট ইজ অনলি ওয়ান অফ দ্য ওয়েজ ইউ ডিল উইথ পভার্টি। ম্যাক্রো ইকোনমিক উন্নতি যদি না হয়, তাহলে মাইক্রো ইকোনমিক উন্নতি হওয়া প্রায় অসম্ভব। তো ম্যাক্রো ইকোনমিক দায়িত্ব তো বাংলাদেশে বিভিন্ন সময় যেসব সরকার এসছে তাদের দ্বারা সেই রকম উন্নতিটা হয়নি। সেখানে দায়িত্ব গ্রামীণ ব্যাংক বা হতে পারে। মাইক্রো লোন যেটা করে বা এখন যেটা মাইক্রো ফাইন্যান্স বলে, সেটা হচ্ছে তাদের বিভিন্ন সময় যে প্রয়োজন হয় তার জন্য লোন দেয়। একটা টোটাল, আমার বাবা ব্যাংকার ছিলেন, আমি দেখতাম সারা সময় যে কিছু না কিছু মানুষ বাসায় এসে বলতো যে আমি আর দিতে পারবো না, আমারে মাফ করে দেন। তো তখন বোধহয় মাফ করে দেওয়ার ব্যবস্থা ছিল, এখন তো মাফ করে দেওয়া নাই। তো অতএব ব্যাংকিং হলে ঝামেলা হবে, কিন্তু এটাকে যে গোটা এটা হচ্ছে একটা দরিদ্র বিরোধী একটা প্রতিষ্ঠান, এই ধরনের কথা কেউ বলে না। ডক্টর ইফতেখারুজ্জামান, সমালোচকরা মানবাধিকার পর্যন্ত রক্ষিত হয় না এই ধরনের ঋণ নিলে, যে প্রামাণ্য চিত্রের শুরুতে বা শেষের অংশে। গ্রামীণ ব্যাংকের এবং সর্বোপরি যে মাইক্রো ফাইন্যান্সের যে কনসেপ্টটা, সেটার ইতিবাচক নেতিবাচক দুইটা কিন্তু দিক আছে। তবে এবং নেতিবাচক যেগুলো, যে একটা দ্বিতীয় যে ছবিতে, এটা খুব যে একটা অস্বাভাবিক একটা ঘটনা, এটা কিন্তু আমি বলবো না। এবং এরকম দৃষ্টান্ত আমরা প্রায়শই শুনি, গণমাধ্যমে প্রচুর ভাবে আসে। ঋণ খেলাপি তো অনেক কারণে হয় এবং অনেক কারণে হয়। সেটার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা বলবো যে অধিকার লঙ্ঘন, যেমন বললো যে টিনের ঘরের টিন তুলে নিচ্ছে, এক অর্থে মানবাধিকার লঙ্ঘন। হ্যাঁ, সেটা মানে এই বিষয়টা। কিন্তু তার মানে কিন্তু এই নয় ওই যে আপনার মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার একটা বিষয়, যেটা আসলে এটার মধ্যে যে ইতিবাচক দিকগুলো আছে সেটা কিন্তু ইগনোর করার মতো নয়। কারণ আপনি একটা যে যারা একেবারে যাদেরকে দরিদ্রতম পর্যায়ের সমাজে, তাদেরকে যে কেউ কিন্তু বললো যে কাহিনীতে আমাকে কেউ লোন কিন্তু দিবে না, সেই জায়গায় একটা প্রতিষ্ঠান একটা আমি এক অর্থে আমি কোনো ইমোশনের বাইরে গিয়ে বলবো, একটা বৈপ্লবিক একটা ধারণা কিন্তু নিয়ে আসছে। এটা বিশ্বব্যাপী, বাংলাদেশে তো অবশ্যই বিশ্বব্যাপী একটা স্বীকৃত হয়েছে। তবে কোনো কনসেপ্টই, কোনো মডেলই কিন্তু ত্রুটি মুক্ত নয়, সম্পূর্ণ মুক্ত নয়। এইখানে ত্রুটি জায়গাগুলো দেখার বিষয় আছে। আমার ধারণা যে গ্রামীণ ব্যাংক, অন্যান্য যারা মাইক্রো ফাইন্যান্স করে, এই বিষয়গুলো নিয়ে আরো বেশি তাদেরকে এটা নিয়ে ভাবতে হবে, গবেষণা করতে হবে।
তার মানে এই নয় যে এই আইডিয়াটা যে রং সেই কথাটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু কেন এই বিতর্ক অনেক আলোচনার দাবি রাখে, আমাদের স্বয়ং প্রধানমন্ত্রীও কিন্তু ব্লাড সাকার বা রক্তচোষা বলছেন, এবং যেটি পশ্চিমা মিডিয়াতেও তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে কেন উনি বলছেন। এই জিনিসটাকে এইভাবে পলিটিসাইজ করার কোনো মানে হয় না। জিনিসটা অবজেক্টিভলি দেখা উচিত। একটা ইকোনমিক ইস্যু, এটা একটা ইন্টারভেনশন ফর পভার্টি রিডাকশনের ব্যাপারে। এটার কেবল একটা জিনিস, বন্দুক দিয়ে দুটো জিনিস হয়, বন্দুক দিয়ে মানুষ খুনও করা যায়, বন্দুক দিয়ে স্বাধীনতা অর্জন করা যায়। তো এখানে বন্দুককে দোষ দিয়ে লাভ নাই, আমরা কিভাবে ব্যবহার করছি সেটার উপর। তো যে কোনো ইন্টারভেনশনই করুক না কেন, যত ভালো ইন্টেনশনই হোক না কেন, কিছু সাইড বা কোলাটেরাল ড্যামেজ বা কিছু সাইড এফেক্ট হয়ে যেতে পারে। সেই সাইড এফেক্ট বড় করে দেখানোর, কিন্তু সেটাকে মিটিগেট করানোর জন্য ব্যবস্থা নিতে হবে, যাতে ওটাকে আমরা কমিয়ে আনতে পারি। একেবারে এলিমিনেট করতে না পারলে কমিয়ে আনার ব্যবস্থা করা যেতে পারে। তবে আমাদেরকে এই জন্য বড় জিনিসটাকে হারানোর মানে হয় ধরে রেখে ওটা করতে হবে। আমি এখানে দুইটা পার্টে কথা বলবো। প্রথমত, মাইক্রো ক্রেডিট ইউনুসের ইনভেনশন নয়, এটা আবার এটাও একটা সমস্যা তৈরি করা হয়। এটা উনি হিস্টোরিক্যালি পেয়েছেন। বাংলাদেশে, ভারতবর্ষে মাইক্রো ক্রেডিট নানান ফর্মে ছিল। আমি কুমিল্লায় সবচেয়ে বেশি আলোচিত করেছেন না, উনি এটা একটা স্প্রেড করেছেন। মানে মনে করেন কুমিল্লায় যে সমবায় উদ্যোগের ভিতরে মাইক্রো ক্রেডিটের ব্যাপারটা ছিল, স্বাধীনতার পর অ্যাকচুয়ালি ব্র্যাক মাইক্রো ফিন্যান্স প্রথম আনুষ্ঠানিকভাবে করে, প্রাতিষ্ঠানিকভাবে এনজিও ফরম্যাটে, যেটাকে বলে একটা ক্লাসিক লেভেলে নিয়ে গেছেন উনি। আমি এটা বললাম এই জন্য যে মাইক্রো ক্রেডিটের নানামুখী ব্যবহার এবং এটার উন্নয়নের প্রচেষ্টা ধারাবাহিকভাবে চলে আসছে। এবং ইফতেখার ভাইও এটা ইঙ্গিত দিচ্ছিলেন যে ইউনুস সাহেবও তার কাজের শুরুর ফেজে মাইক্রো ক্রেডিটকেই একমাত্র মানে রক্ষা কবচ হিসেবে যতটা বলতেন, শেষের দিকে কিন্তু আর উনিও কনভিন্স যে এটাই দিয়েই সবটা হয়ে যাবে। বিশেষ করে ইদানিং তো আমরা সামাজিক ব্যবসার কথা আরো বেশি। এবং আমি আবার এখানেও একমত যে এই জায়গাটার যেটা বলে একাডেমিক ডিবেট হচ্ছে, কিন্তু আসলে প্রচুর হচ্ছে এবং এটা হতে থাকবে। এটা কিন্তু মূল প্রবলেম না, আমি এটাকে কোনোভাবেই প্রবলেম হিসেবে দেখি না। এটা একটা অনগোয়িং ডিবেট থাকবে। আমরা আলোচনা যে জায়গাটিতে শুরু করেছিলাম সরকারের ভঙ্গিমা নিয়ে, সেটিতে আফসান চৌধুরী আপনি কি করবেন? কেননা আমরা ডক্টর ইউনূসের পশ্চিমা বন্ধুত্বের কথাও জানি। আমার মনে হচ্ছে যেভাবে মিডিয়াতে প্রত্যেক সময় আসছে যে ইউনূস পদ্মা সেতু বন্ধ করেছে, ইউনূসের বন্ধু এসছে, হিলারি ক্লিন্টন আসার পরে হিলারি ক্লিন্টন তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে। আমার মনে হয় এটা তো খুব গোপন। আমি ওই ইন্টারভিউটা পড়েছিলাম যেখানে বিল ক্লিন্টন বলেছিল যে আমার গরিব দেশে আমি মাইক্রো ক্রেডিট বলে একটা জিনিস করেছি। দিস ওয়াজ আ ম্যান কল ইউনূস ফ্রম বাংলাদেশ, হি ডিজার্ভ দ্য নোবেল প্রাইজ। এটা পশ্চিমা কথাই কিন্তু, যে ও নোবেল প্রাইজ পাওয়ার মতো ভালো কাজ করেছে, তার দেশে লাভ হয়েছে। সো সেইভাবে, এবং ব্যক্তিগত বন্ধুত্ব আছে তাদের। তো তাই যদি হয় হিলারি ক্লিন্টন যে ইউনূসের ব্যক্তিগত বন্ধু, এটা তো আমরা জানি। তো তাহলে আমরা হিলারি ক্লিন্টনের সঙ্গে লাগতে যাচ্ছি কেন? এটা তো আমাদের ঢাকার মোহামেডান স্পোর্টিং ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ফুটবল খেলার মতো অবস্থা হচ্ছে। আমার মনে হয় আমরা দুর্বল দেশ, গরিব দেশ, আমাদের মধ্যে সাহস আছে, শক্তি আছে, দৃঢ়তা আছে। আমাদের লড়াই করতে হলে আমাদের জানতে হবে আমরা কোন টিমে খেলবো, কোন টিমের সাথে খেলবো। আমরা ইউনূসকে পিছনে লেগে আমরা ইউনূসকে শত্রু করলাম, এবং ইউনূসের যারা সবচেয়ে প্রভাবশালী পৃথিবীতে, ইউএস সেক্রেটারি অফ স্টেট হচ্ছে কত বড় শক্তিশালী, ওবামা ছাড়া আর কে আছে আমি জানি না, তাকে আমরা শত্রু বানালাম আর ভাবলাম যে আমাদের কিছু হবে না। আমার মনে হয় না এটা খুব একটা বুদ্ধিমান বা বুদ্ধিমত্তার পরিচয়। আপনার এক বাক্যে কিছু থাকে? এক বাক্যে হচ্ছে আমি আফসান ভাইয়ের সাথে অলমোস্ট একমত, কিন্তু এইটুকুতে একমত না যে আমার মনে হয় যে ভুলটা যেটা হয়েছে, কিভাবে খেলতে হবে এইটুকু জেনেও খেলা হচ্ছে না। আমাদেরকে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলতে হবে এবং কয়েকবার হারবো জেনেও খেলতে হবে, কিন্তু তার মানে এই না যে আমরা অপ্রস্তুত ভাবে তাদেরকে খেলতে চাই। আমরা ঠিক এই আলোচনা, দর্শক আপনারা যারা আমাদেরকে আজ দেখছেন, আমরা এই আলোচনা এখানেই শেষ করতে চাই। আজকের মতো সময় ফুরিয়ে এসছে, তবে এই বিষয়ে বিতর্ক চলবে এবং আমাদের আলোচনাও চলবে, এবং আমরা সত্যিই জানতে চেষ্টা করব যে এখানে উদ্দেশ্যগুলো কেমন, সত্যতা কেমন, এবং ভবিষ্যৎ কি গ্রামীণ ব্যাংক এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নন্দিত মানুষের। আপনাদের সবাইকে আজ রাতে অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।